শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাবো ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 28, নতুন আইডিয়া নিয়েই নামতে হবে কেন। ম্যানেজার, বিশেষত তরুণদের একটি মারাত্মক ভুল প্রায়ই করতে দেখা যায়। এদের ঝোঁক থাকে নিজস্ব ভাবনা খোঁজার দিকে। তারা মনেই করেন এই বাজারে নিজস্ব ভাবনা না থাকলে উন্নতি করা কঠিন। নিজস্ব ভাবনাটি আবার হতে হবে একেবারেই স্বতন্ত্র, যাতে তা আর কারো চিন্তার সঙ্গে মিলে না যায়। এই করতে গিয়ে তারা এমন সব আইডিয়া বাস্তবায়নে উঠে পড়ে লাগে যেগুলো তার ক্যারিয়ারের ক্ষতি করে, বিপদে ফেলে দেয় প্রতিষ্ঠানকেও। ওয়ারেন বাফেট বলেন, ব্যবসায় অরিজিনাল আইডিয়ার খুব একটা প্রয়োজন নেই। এক্ষেত্রে বরং দরকার এমন সব প্রমাণিত আইডিয়া যেগুলো দীর্ঘ সময় ধরে টিকে রয়েছে সফলতার সঙ্গে। সবচেয়ে বড় সুবিধা হলো এই ধরনের আইডিয়া ভালোভাবে বুঝতে পারলে এতে ভুল হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। প্রশ্ন হলো, এমন আইডিয়া কোথায় মিলবে? বাফেট কিন্তু একটি উপায় খুঁজে বের করেন এ ধরনের আইডিয়ার। প্রথমে তিনি ব্যবসায় সফল কোম্পানিগুলোর পুরো ইতিহাস পড়ে চিহ্নিত করেন প্রতিষ্ঠানটির সবল দিকগুলো। তারপর নোট লেখেন এটি করা উচিত। এরপর ঘাটেন বিভিন্ন কোম্পানির ব্যর্থতার ইতিহাস, পর্যবেক্ষণ করেন কী কারণে প্রতিষ্ঠানটি সফল হতে পারেনি। পয়েন্ট নোট করেন এসব করা যাবে না। পরে সব গুছিয়ে নিয়ে একটি আইডিয়া দাঁড় করান তিনি। তা জোড়াতালি দেয়া বটে, কিন্তু খুবই কার্যকর। একবার একজন বাফেটকে বলেছিলেন, এভাবে আরেকজনের আইডিয়া নিয়ে কাজ করা কি ঠিক? তার জবাব ছিল, সমস্যা কোথায়? পৃথিবীতে মৌলিক আইডিয়া আছে কয়টি? তার মধ্যে সফল প্রমাণ হয়েছে কয়টি? এখানে তো মূল আইডিয়ার উদ্ভাবককে অস্বীকার করছি না, বরং তার আইডিয়াকেই এগিয়ে নিয়ে যাচ্ছি আমি। প্রসঙ্গত বিখ্যাত জ্যাজ শিল্পী মাইলস ডেভিসের একটি উক্তি মাঝে মধ্যেই তুলে ধরেন তিনি। ডেভিস বলেছিলেন, মধ্যম মানের শিল্পীরা অন্যের আইডিয়া ধার নেয় আর বড়রা ওটি চুরি করে। বাফেট বলেন, এটি ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য। আগেই বলা হয়েছে নেব্রাস্কা ফার্নিচার মার্টের প্রতিষ্ঠাতা রোজ বাম্পকিনের কথা। তার আরেকটি পরিচয় আছে। মার্কিন ব্যবসা জগতে ডিসকাউন্ট শব্দটির প্রচলন ঘটান তিনি। আমেরিকা থেকে এটি জনপ্রিয় হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশে। রোজ কিন্তু শব্দটি আবিষ্কার করেননি। তিনি এটি সঙ্গে করে এনেছিলেন রাশিয়া থেকে। সেখানকার খনি শ্রমিকদের বাজারে গিয়ে দেখেছিলেন সাধারণের তুলনায় ওইসব দোকান বেশি চলে, যেগুলোয় ঋতু বা ধর্মীয় সামাজিক অনুষ্ঠান ভেদে ডিসকাউন্ট দেয়া হয়। রোজ যখন ফার্নিচার ব্যবসায় নামেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তখন মন্দা চলছে। এনএফএমের বিক্রি বাড়াতে তিনি পরীক্ষামূলকভাবে একদিন দোকানের সামনে লিখে রাখেন ডিসকাউন্ট। এর প্রথম দিনেই অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন। পণ্য কেনার জন্য ভিড় লেগেছিল তার দোকানে। মানুষ ধার করেও প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিস কিনছিল বাজারের চেয়ে কম দামে পাওয়ায়। খবর পেয়ে দূর দূরান্ত থেকেও আসছিল ক্রেতা। এমন সাফল্যে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মামলা ঠুকে দেন রোজের নামে। তাদের অভিযোগ, কম দামে পণ্য সামগ্রী বেচে এনএফএম বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার 12টা বাজাচ্ছে। অবিলম্বে এই ডিসকাউন্ট সব বন্ধ করা হোক। এরা নিউ ইয়র্ক থেকে নাকি নামজাদা উকিলও এনেছিলেন, যাতে রোজ কোনো মতেই জিততে না পারেন। রোজের কোনো আইনজীবী ছিল না অবশ্য।
শুনানির প্রথম সপ্তাহে ব্যবসায়ীদের অভিযোগ শুনলেন বিচারক। এরপর ডাকা হলো রোজকে। তিনি সরলভাবেই জানালেন, রাশিয়ায় এ ধরনের ব্যবসায়িক কৌশল আইনসিদ্ধ। আর সবচেয়ে বড় কথা, তিনি তো কম দামে পণ্য বেচছেন না, অন্যরাই বরং অনেক বেশি দাম নিচ্ছে ক্রেতার কাছ থেকে। তা সত্ত্বেও আদালত যদি বিবেচনা করেন তিনি দোষী, তার কিছু বলার নেই। বলা বাহুল্য, রোজের পক্ষেই রায় গিয়েছিল শেষ পর্যন্ত। যে বিচারক রায়টি দিয়েছিলেন তিনি পরদিন সস্ত্রীক হাজির হন এনএফএমে ডিসকাউন্টে কার্পেট কিনতে। ন্যাশনাল ইনডেমনিটি নামে ছোট তবে খুবই লাভজনক এক বীমা কোম্পানি ছিল ওমাহায়। সেটি বাফেটের বাসার কাছে। এর স্বত্বাধিকারী ও সিইও ছিলেন জ্যাক রিঙ্গোওয়াল্ড। কড়া ধাঁচের মানুষ ছিলেন বলে শৈশবে জ্যাককে একটু ভয়ই পেতেন বাফেট। পারতপক্ষে এড়িয়ে চলতেন। পরে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে অবশ্য। জ্যাকের মুনাফা বাড়ানোর কৌশল ছিল দুটি। কোম্পানির খরচ যাতে না বাড়ে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন তিনি। কর্মচারীরা ক্লায়েন্ট বা হবু ক্লায়েন্ট ছাড়া অন্য কাউকে কফি খাওয়ালেও সেটি তাদের বেতন থেকে কেটে রাখতেন জ্যাক। আরেকটি হলো, রেট ভালো না পেলে বীমা বেচতেন না। এমনও হয়েছে 4-5 মাস পেরিয়ে গেছে, কর্মীদের খামোখাই বেতন দিচ্ছেন কিন্তু বীমা বেচছেন না, কারণ রেট কম। তখন সবে বার্কশায়ার হ্যাথাওয়ে কিনেছেন বাফেট। একে কিভাবে লাভজনক করা যায় সে বিষয়ে পরামর্শ নিতে গেছেন জ্যাকের কাছে। তিনি বললেন, ইয়াংম্যান, অর্থনীতিতে ব্যাড রিস্ক বলে কোনো শব্দ নেই, আছে কেবল ব্যাড রেট। যদি বড়লোক হতে চাও ব্যাড রেটে কখনো বীমা বেচবে না। বাফেট মনে করেন জ্যাকের ওই আইডিয়াই আজ বার্কশায়ারকে পরিণত করেছে বিশ্বের অন্যতম বৃহৎ বীমা প্রতিষ্ঠানে। বাফেটের সাফল্যে জ্যাক রিঙ্গোওয়াল্ডও বেজায় খুশি হন। বয়স হয়েছে। যুক্তিতে তিনি ন্যাশনাল ইনডেমনিটি নামের কোম্পানিটি একরকম উপহারই দেন বাফেটকে। বাফেট বলতেন, অন্যের আইডিয়া কাজে লাগানোয় কোনো লজ্জা নেই, যদি তুমি সততার সঙ্গে এটি করো। সবার সব বিষয়ে মৌলিক ভাবনা থাকবে, এটা বাস্তবসম্মত নয়। হিমালয়ের উচ্চতা জানতে আমাকে কি মাউন্ট এভারেস্টে উঠতে হবে?